ধরা পড়ে গেছে। ফজু পাগলা কট। মানুষ যদি বাচাল হয় আর যদি বেশি কথা বলতে শুরু করে তাহলে এর তো শেষ পরিণতি আছেই। এই লোকটা অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পারপাস সাফ করতে গিয়ে কোনটা বলা যায় আর কোনটা বলা না যায় একেবারে টোটালি ভুলে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। আমাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান, যারা সবাই ফজা পাগলা হিসেবে ছিলেন, আমি তাকে ফজা পাগলা বলবো না, এই জন্য আমি আগের ভিডিওতে বলছি ভাই উনি যদি কিশোরগঞ্জের এমপি হয়ে যায় তারপরে যখন বাড়ি যাবো তাহলে আমার ধরে পিড়াইবো, যার জন্য আমি ফজলুর রহমান সাহেবই বলবো। উনি আজকে ভাইরাল। কিশোরগঞ্জের মানুষের সাথে কথাবার্তা বলে শুনছি ফজলুর রহমান সাহেব পাস করতে পারবে না, পাস করে জামাতে রয়েছে। আমি শুনছি কিশোরগঞ্জের লোকজনই বলতেছে, আমি তো কিশোরগঞ্জে যাই না, আমি তো অনেক দূরে বসে আছি, কথা হয়তো সবার সাথে। জামাতের যে পার্টি, যে প্রার্থী অসম্ভব স্ট্রং, ফজলুর রহমান সাহেব জিততে পারবে না। ফজলুর রহমান সাহেব চাইতেছে যে ভাই এতে সরে যাওয়ার জন্য কি হবো, এমন কিছু করি যে মামলা হয়ে আমার চাকরিটা বাতিল হয়ে যায়, এমন কথা বলা হচ্ছে। বিভিন্ন লোকজন বলতেছে, আসলে এটা সত্যি কিনা আমি জানি না, বন্ধু ভাই নিজেই কই থাকতো। প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক, বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। দেখেন আজকে অবস্থা কি, শুধু শেখ হাসিনা না, সেই সাথে তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরও কারাদণ্ড হলো, কারাদণ্ডের রায় দেওয়া হলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত। আগে ফাঁসিটা হোক, ফাঁসির হওয়ার পর আমরা এটা বিবেচনা করব। হাসিনার যে রায়টি হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে। যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আলাপ দিচ্ছেন, আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা প্রাসঙ্গিক হইতে পারে। আগে ফাঁসিটা হোক, ফাঁসির হওয়ার পর আমরা এটা বিবেচনা করব। নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না, কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে। শুধু তাই নয়, বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে। লালনের আখড়ায় 50 জন গাঁজা খাইছে, এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে। লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয়, সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না। কিন্তু ওই আখড়ায় গাঁজা খাইছে কয়েকটা, সেটারে সারাদিন টেলিভিশন নিউজে বলে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত প্রশ্নে ভারত আবার চালাকি করতে শুরু করেছে। একটা বক্তব্যে সেটা পরিষ্কার, জোট আলাদের মাথা নষ্ট হয়ে গেছে। যারা ভাই নিজের এলাকায় যায় নিজে মাইট খাই আসছে, মাইট খাই আইসা পরে বই পেয়ে গেছে, বই পেয়ে গিয়ে আবার অন্য দলে গেছে, অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে, না এরাই ক্ষমতা দেবো। যখনই ওই প্রতীক ক্যান্সেল করে দিছে, এখন আবার দিশাহারা। এভাবে দিশাহারা একটা দল তৈরি হইতেছে ভাই, সবাই একটা জায়গায় আইসা একটা তৃতীয় শক্তি হইতেছে। হ্যাঁ ভাই, এই দিশাহারা দল সব এক জায়গায় আইসা তৃতীয় শক্তি হইতেছে, ওনারা সেকুলার রাজনীতি করবে। তো কোনো মানুষ যখন বেশি কথা বলতে শুরু করে তখন আর তার জিহবায় লাগাম দেওয়া সম্ভব হয় না। আর যখন লাগাম দেওয়া সম্ভব হয় না তখন তার জিহবা এমন কিছু উচ্চারণ করে ফেলে, এমন কিছু ডেলিভারি দিয়ে ফেলে যেটা আর ভিতরে ফেরত নেওয়া যায় না। ফজলুর রহমান তিনি 5 আগস্টের পর থেকে যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করেছে এবং ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, মানবতা বিরোধীদেরও বিচার হবে, এই ঘোষণা যখন হলো তখন থেকে তিনি এই বিচারের বিরোধিতা শুরু করেছেন। তিনি এই বিচার মানেন না, তিনি শেখ হাসিনার বিচার মানেন না। শেখ হাসিনাকে বিচার করা যাবে না, আওয়ামী লীগকে বিচার করা যাবে না, বারবার বলতে 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 সর্বশেষ গতকাল তিনি চ্যানেল 24-এর একটি টক শোতে উপস্থিত হয়ে সাংবাদিকের কাছে মানে এমন হেডাম নিয়ে তিনি বলছেন, তার হেডমই আলাদা। বলছে, আমি এ কথা বারবার বলেছি, অসংখ্যবার বলেছি, আপনারা যদি কেউ না শোনেন তাহলে আমি দুঃখিত। আমি আবারও বলছি, আমি আবারও বলছি, আমি এই বিচার মানি না, আমি এই আদালত মানি না। একেবারে প্রকাশ্যে এই আদালতে শেখ হাসিনার বিচার করার কোনো এখতিয়ার নাই, কোনো অধিকার নাই। এই আদালত গঠিত হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, সুতরাং এই আদালতে শেখ হাসিনার বিচার হতে পারে না, আমি এই বিচার মানি না। মেন কথা শেখ হাসিনাকে বাঁচানো তার মূল উদ্দেশ্য। কারণ ওই যে আমি আগেই বলেছি এর আগের ভিডিওতে, শেখ হাসিনা তার নির্বাচনী সমস্ত খরচ বের করছে, মোটা অঙ্কের টাকা তাকে দিয়েছে এবং শেখ হাসিনা তাকে মূলত এই বিএনপির ভিতরে ঢুকিয়েছে, বিএনপির ঘরের ভিতরে দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার উপদেষ্টা পর্যন্ত নিয়ে গেছে। বিএনপি এটি টেরও পায় নাই। বিএনপি হচ্ছে এখন ওই রকম হয়ে গেছে যে আমাদের এলাকার তার একজনের বোনের সাথে তার এক বন্ধু প্রেম করে। তো ঘটনাচক্রে একদিন ওই ছেলে তার দুলাভের কাছে খুব হেডম নিয়ে বলছে যে মাটির নিচে দিয়ে সাপ গেলে আমি টের পাই। এবং ওই তার বন্ধু বসে, যে তার বোনের সাথে প্রেম করে সেই বন্ধু ওখানে বসে, দুলাভাই তখন বলছে সাপ যে তোর পিছন দিয়ে ঢুকে যাচ্ছে সেটা তো টের পাস না। তো বিএনপির অবস্থা হচ্ছে এখন ঠিক এরকম হয়েছে। বিএনপি সব কিছু বোঝে কিন্তু তার পিছন দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে বিএনপির বোঝার মতো কোনো ক্ষমতা নেই। 2018 সালের নির্বাচনে কামাল হোসেনকে ঢুকিয়ে দিয়েছিল, আমাদের মতো ক্ষুদ্র মানুষ তখন এর বিরোধিতা করেছি
বলেছি এই কামাল হোসেনকে যারা চেনে না, যারা কামাল হোসেনকে সামনে নিয়ে আওয়ামী লীগের নির্বাচনে গেল, এটি তো নিঃসন্দেহে পাতানো নির্বাচন। কারণ শেখ হাসিনা কামাল হোসেনের কাছে গিয়ে বলেছিল, চাচা জীবনে তো অনেক কিছু দিয়েছেন, আব্বার সাথে তো আপনার এত ভালো সম্পর্ক ছিল, আব্বা তো আপনার কোথায় উঠতে বসতো, আমার আর একটা জিনিস টাকা নিয়ে দেন। কি মা তোর কি লাগবে বল, কাকা বিএনপি কে নির্বাচনে এনে দেন। কামাল হোসেন তখন শেখ হাসিনার মাথায় হাত রেখে বলেছিল, যা মা কোনো চিন্তা করিস না, যা ওটা আমার উপরে ছেড়ে দে, তুই তোর ইচ্ছা মতো যা করি তাই কর। প্রমাণ হয়েছে এটি। আমরা ওই সময় 2018 সালের ওই জোটের সময় আমরা এটি বলেছি, অনেকবার বলেছি। বিএনপি চিনতে পারে নাই। পরে নির্বাচনের দিন বিকেল বেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ফ্যাত ফ্যাত করে কেঁদে ফেলে বললেন, আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখনো বুঝতে পারছো? এখনো কি বিএনপি তার কর্তব্য বুঝতে পারছে, তার করণীয় কি বুঝতে পারছে? এই ফজলুর রহমানকে তার লাগামহীন কথাবার্তা বলার কারণে তাকে তার পদ স্থগিত করলো, আবার ঠিকই তাকে নমিনেশন পর্যন্ত দিয়ে দিল। কোন পর্যায়ে চলে গেলে এরকম হতে পারে? যাই হোক, ওই কথায় আসি আবার, যে এই বাচালটা যখন বারবার এই কথা বললেন এবং তখন ওইখানে হ্যাডম নিয়ে বললেন, সাথে সাথে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দৃষ্টিগোচর হয়েছে। দৃষ্টিগোচর হবার সাথে সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর একজন প্রসিকিউটর তিনি সাথে সাথে বিষয়টি আদালতের নজরে এনেছেন। ট্রাইব্যুনাল 1 এবং 2 এর একজন করে সদস্য ছিলেন, কিন্তু প্রধান বিচারপতি যিনি এই অপরাধ ট্রাইব্যুনালের তিনি ছিলেন না, মাননীয় বিচারক মহোদয় তিনি ছিলেন না, উপস্থিত ছিলেন না শুনানিতে। উপস্থিত না থাকার কারণে অন্য 2 বিচারক তার এই বক্তব্য শোনার পরে সময় টিভির তার যে অংশটুকু, এই অংশটুকু একটা পেন ড্রাইভে করে সেখানে আদালতকে শুনিয়েছে। আর আদালত এটি শুনেছে এবং টোটাল 48 মিনিটের পুরা ক্লিপটি আদালত তার হস্তগত করেছে, আদালতের কাছে তারা জমা দিয়েছে প্রমাণ হিসেবে। আদালত এটি শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে এবং বলছে, এটি তো মারাত্মক ধরনের অপরাধ, এটি তো মারাত্মক ধরনের কথা, এটি কি করে বলতে পারে, গুরুতর অভিযোগ এটা। ঠিক আছে, আমরা এই রায় আজকে স্থগিত রাখলাম। প্রধান বিচারপতিকে শুনিয়ে, অর্থাৎ এই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মুর্তজা, তাকে শুনিয়ে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত দিব। তাহলে অবস্থাটা এখন কি হলো, যাচ্ছে কিনা? এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে 1 বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে। আদালত ইচ্ছা করলে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে, 1 বছর জরিমানা এবং আর্থিক দণ্ড। এখন এই অভিযোগে আপনারা নিশ্চিত থাকেন তাকে জেলে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। বিএনপি এখন কি করবে, তারেক রহমান এখন কি করবে? এখন দ্রুত দেখেন ওইখানে ওই কিশোরগঞ্জ 4-এ কাকে নমিনেশন দিবেন। এবার দেখেন, জনগণের কথা আপনারা এতদিনে কান দেন নাই, আপনারা ঠিক কান দিলেন তো আপনারা তখন কান দিবেন যখন আপনাদের কান ঠিকই কেউ টেনে ছিঁড়ে কেটে নিয়ে চলে যাবে, তখন আপনারা ঠিকই কান দিবেন, সেটি আপনারা আমলে নেবেন, সেটি আপনারা তখন শুনবেন। মান সম্মান এখন জনগণের কাছে কি জবাব দিবেন? এরকম একজন বড্ড মাতাল উম্মাদ বাচালকে আপনারা নমিনেশন দিয়ে বসে আছেন, তার যে পদ স্থগিত করলেন সেটা তো যথেষ্ট ছিল, এনাফ ছিল। জনগণ কিন্তু আপনাদের প্রতি তখন তার পুরো সেন্টিমেন্টটা ঘুরিয়ে দিয়েছিল। আবার যখন তাকে নমিনেশন দিলেন তখন পুরো জনগণের ধারণাটাই আপনাদের প্রতি পরিবর্তন হয়ে গেছে। এখন তো কাণ্ডর যা ঘটানোর সব তো ঘটাই ফেললো। তো টাকা নিয়ে ওর তো নির্বাচনের দরকার নাই, ও যে পরিমাণ টাকা পেয়েছে ওর নির্বাচনের দরকার আছে, কিন্তু ও তো এসেছে আপনাদের ডুবাতে, বিএনপি কে ডুবাতে। ঠিকই সেই ডুবিয়ে এখন দেখেন বিদায় নেবে। এখন বিএনপি কি করবে? বিএনপির সামনে 2টো পথ খোলা, হয় এই পাগলকে এবার স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং বলবে যে আমরা ওকে একেবারে দল থেকে বহিষ্কার করলাম, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আদালত যা খুশি তা করতে পারে তাকে নিয়ে, তার ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, এটি বলতে পারে। অথবা বিএনপি এখন ফজলুল পাগলের পক্ষ নিয়ে রাস্তায় আন্দোলন করতে পারে, মাঠে নামতে পারে, যে না ওইটার সাথে আমরাও মানি না, ফজলুর রহমান যা বলেছে সেটি সঠিক বলেছে, আমরাও মানি না, এই বিচার আমরা মানি না। যেহেতু ফজলুর রহমান ইতিপূর্বে বলেছে যে তারা ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে এই বিচার বাতিল করবে, এই রায় বাতিল করবে, এটি বলেছে কি খামাখা বলেছে? একদম খালি খালি ফজলুর রহমানের একার কথা এটি? অবশ্যই না, তার এই কথার সাথে অন্য কারো ইন্ধন আছে। এখন জনগণ এটি সন্দেহ করতে শুরু করেছে যে এই যে ফজলুর রহমানের আদালত অবমাননা, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি তার এই যে বিষোদ্গার, এই সাহস তাকে কে দিয়েছে? অবশ্যই তার খুঁটি আছে, তার খুঁটি যেখানে বাঁধা সেইখান থেকে তিনি এই সাহসটা পেয়েছেন। সুতরাং এখন তো দায়িত্ব বহন করতেই হবে। এখন বিএনপি তাকে বহিষ্কার করলেও তাকে দায়িত্ব নিতে হবে, বহিষ্কার না করলেও তাকে দায়িত্ব নিতে হবে। এর জন্য বিএনপি এখন জনগণের কাছে কি জবাব দেবে সেই জবাব দেবার জন্য প্রস্তুত থাকতে হবে বিএনপিকে। আমাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান, যারা সবাই ফজা পাগলা হিসেবে ছিলেন, আমি তাকে ফজা পাগলা বলবো না, এই জন্য আমি আগের ভিডিওতে বলছি ভাই, উনি যদি কিশোরগঞ্জের এমপি হয়ে যায় তারপরে যখন বাড়ি যাবো তাহলে আমাদের দিনে পিড়াইবো, যার জন্য আমি ফজলুর রহমান সাহেবই বলবো। উনি আজকে ভাইরাল, আপনারা জানেন অলরেডি, সবাই শুনছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলার যে যেখানে শেখ হাসিনার বিচারটা হচ্ছে, সেই ট্রাইব্যুনালের যারা উকিল
মানে যারা ট্রাইব্যুনালে কাজ করছেন তারা একটা মামলা করেছেন এই ফজলুর রহমান সাহেব বা ফজা পাগলার বিরুদ্ধে। মামলাটা কি, উনি বলেছেন চ্যানেল 24-এর একটি সাক্ষাৎকারে যাইয়া যে উনি এই বিচার মানেন না, এই বিচার মানেন না, এবং উনি যেহেতু বিচার মানেন না তার মানে বিচার স্বচ্ছ হয় নাই। এবং তার কথা হলো যে যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয় তাহলে এই বিচার মানা হবে না, শেখ হাসিনা খালাস পেয়ে যাবে। কথাটা কিন্তু মারাত্মক। কথাটা মারাত্মক এই জন্য যে আপনার আদালত সম্পর্কে কোনো মন্তব্য করবার কোনো অধিকার নাই। তাহলে প্রশ্ন থেকে যায় যে উনি নিজে একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি কি জানে না নিয়ম? উনি জানে, উনি আইন কানুন সবই জানে, উনি ইচ্ছা করে বলছে। অনেকেই বলতেছে উনি ইচ্ছা করে বলছে, এই জন্য উনি চায় উনি আলোচনায় থাকতে। মাঝখানে কিন্তু উনি আলোচনা থেকে একটু সরে গেছিলেন। ওই রাজাকার ফাজাকার, তারপরে আপনার জামাতের এরা সব মোল্লা বসুলিরা ফকিল্লি, হাসনাত আব্দুল্লাহ ফকিল্লির প্রতিগুলো বলে একসময় খুব তুমুল জনপ্রিয়তা পাইছিলেন। তারপরে সামাও আপনারা সবই জানেন যে বিএনপি থেকে উনি বহিষ্কার হয়েছিলেন 3 মাসের জন্য। তারপরে কিন্তু উনি এমপি ইলেকশনের জন্য মনোনয়ন পেয়ে গেছেন, এবং মনোনয়ন পাওয়ার পর কিন্তু তাকে নিয়ে আলোচনা হয় না। এখন সে আলোচনায় থাকবার জন্য এগুলো করতেছে। অনেকেই বলছে, আমি দেখছি বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটার বলতেছে যে বলছে উনি যে আদালতে যে ক্ষমা চাইলে সব শেষ হয়ে যাবো। কিন্তু না, ওনার একটা সাক্ষাৎকার দেখলাম আজকে দুপুরবেলায়, সেটা হইলো একটা কথোপকথন এসে বলতেছে এক জায়গায় যে উনি যা বলছে কারেক্ট বলছে। উনি এখন যেটা বলতে যাচ্ছে যে আমি বিচার কার্যকে অস্বীকার করছি এটা বলবো না বা বলি নাই, আমি বলছি যে আদালতে বিচার হচ্ছে এই আদালতটা ঠিক নাই। কারণ এই আদালতটা শেখ হাসিনার আমলে বা শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে আদালতটা গঠিত হয়েছিল। সেখানে আন্তর্জাতিক মানের বিচার হইতো। কারণ আন্তর্জাতিক এই জন্য যে ওইখানে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে তখন ওইখানে পাকিস্তান ইনভলভ ছিল, ইন্ডিয়া ইনভলভ ছিল, ইভেন কি আমেরিকাও ইনভলভ ছিল, 7 ফ্লিট পাঠিয়ে দিয়েছিল। সেটা একটা আন্তর্জাতিক বিচার ছিল। কিন্তু শেখ হাসিনাটা তো আন্তর্জাতিক বিচার না, এটা তো আভ্যন্তরীণ বিচার, মানে এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট না, এটা ডোমেস্টিক ফ্লাইট। উনি বুঝাইতে চাইছেন কাজেই তার বিচার ডোমেস্টিক আদালত হইতে হবে। আমি আদালত নিয়ে প্রশ্ন তুলছি, আমি বিচার নিয়ে কোনো প্রশ্ন তুলি না। আমি চাই হাসিনার বিচার হোক। এখন উনি এই ধরনের কথা বলতেছেন। এখন অনেকেই বলতেছেন উনি এগুলো কেন বলতেছেন? উনি বলতেছেন একটি কারণে যে উনি শোনা কথা, কিন্তু আমার কথা আমি বিভিন্ন জায়গা থেকে শুনছি ভাই, যে উনি আসলে ইলেকশনে উনার বিরুদ্ধে যে জামাতের যে প্রার্থী দাঁড়াইছে যার সম্পর্কে উনি বলেন একটি স্টেশনে মানে একটি কনস্টিটিউশন থেকে একটা জায়গা থেকে সে পাস করতে পারবে না, জামাতের থেকে দিবেন। এটা হলো ফজলুর রহমান সাহেবের ভাষণ। অথচ কিশোরগঞ্জের মানুষের সাথে কথাবার্তা বলে শুনছি ফজলুর রহমান সাহেব পাস করতে পারবে না, পাস করবে জামাতের লোকজন। আমি শুনছি কিশোরগঞ্জের লোকজনই বলতেছে। আমি তো কিশোরগঞ্জে যাই নাই, আমি তো অনেক দূরে বসে আছি, কথা হয়তো সবার সাথে। জামাতের যে পার্টি যে প্রার্থী অসম্ভব স্ট্রং, ফজলুর রহমান সাহেব জিততে পারবে না। আমার ফজলুর রহমান সাহেব চাইতেছে যে ভাই এতে সরে যাওয়ার জন্য কি হইব, এমন কিছু করি যেন মামলা মামলা হয়ে আমার প্রার্থীটা বাতিল হয়ে যায়, এমন কথা বলা হচ্ছে। বিভিন্ন লোকজন বলতেছে, আসলে এটা সত্যি কিনা আমি জানি না। ফজলু ভাই নিজেই কই থাকবো, ফজলু ভাই কথা কি সত্যি নাকি? মাঝে যে কয় হাসান আমি আপনি যাবেন, আমি শুনছি মাঝে কইতাছে আপনার লাগে পপুলারিটি নাই, আপনার নামে লেগে অনেক ধরনের উল্টাপাল্টা গ্রামে গঞ্জে কথাবার্তা আছে, সান্দাবাজিরও কথাবার্তা আছে। শুনলা কথা আমি জানি না ভাই, আমি যদি যাইতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে আপনার ঘটনাটা কি, আপনার পপুলারিটিটা কত ঢুকে গেলে। তো যাক, এই যে মামলাটা, এই মামলাটা রোববার দিন শুনানি হইব। ফজলু ভাই কিন্তু ভয় পাচ্ছে না। ফজলু ভাই বলতে যাবার যদি আদালত যে কোনো সাজাই দেখ, তারপরে উনি আসলে উনার চেয়ে বেশি দোষ কাদের জানেন? এই যারা ওনাকে ইন্টারভিউ করে। আজকে যে ইন্টারভিউটা দেখলাম, উপস্থাপক খুঁচায় তারে উত্তেজিত করে। ফজলু ভাই এটা বুঝে না। ফজলু ভাই মনে করে কি আমার খুব ভালোবাসে, এর লাগে আমারটি জানতে চায়, আসলে ওনারা খুঁচায় এমন এমন প্রশ্ন করে যে ফজলু ভাই খেপা যায় উল্টা পাল্টা কথাবার্তা বলে। কিন্তু একজন এত বড় রাজনীতিবিদ এইভাবে কথা বলা তো কোনোভাবে উচিত না। কারণ আমরা সবাই জানি আদালত অবমাননা করলে এই সাজাগুলো কেউ পার পাইতে পারে না। যদি এরকম বড় সাজা হবে না, যদিও হয় 1 বছরের কারাদণ্ড হবে, 1 বছরের কারাদণ্ড যদি হয় তত ফজলু ভাই ইলেকশনে চলে গেল। আর ওই দুষ্ট ভোটার বলতেছে উনি নাকি এড়িয়ে যেতেছে যে ওরা ইলেকশনটা যেন করতে নয়, কারণ উনি জামাত পাস করবো সবাই করতেছে। ফজলু ভাই ভালো করতে পারবো, যদিও উনি কিন্তু বলেও দিছে যে জামাত যদি তার এখান থেকে একটা সিটে পাস করে, একটা সিটে যদি পাস করতে উনি বিষ খাইব। কত বড় চ্যালেঞ্জ দেখছেন? এরকম চ্যালেঞ্জ কোনোদিন শুনছেন আপনারা? উনি তো আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্যই আসলে এই সমস্ত ক্রিয়াকর্ম করতেছে, কথায় কথায় আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে। কিন্তু আমরা বুঝি এটা খালি উনি না, এই যারা এখন ইলেকশনে নামছে সবাই আওয়ামী লীগের যারা আছে, যারা আওয়ামী লীগের মানে নিশ্চুপ ভোট তাদেরগুলো নেবার জন্য তো এখন সব দলই উঠে পড়ে লাগছে। তো ফজলু ভাই এই ব্যাপারে দোষ দিচ্ছি না, আওয়ামী লীগের ভোট উনি পাইব কিনা। আরেকটা প্রবলেম আছে, ওইখানে আওয়ামী লীগের আরেকজন আছে আমাদের সুইডেন থেকে গেছে, তাদের সাথে করলাম ওনার এলাকাতে, ওনার লোক ইলেকশন করবো, উনিও পয়সা করে দিয়ে গেছে। সুইডেনে ছিল সুইডিশ সিটিজেন প্লাস বাংলাদেশি সিটিজেন, উনি ইলেকশন করতেছে। উনি আওয়ামী লীগের থেকে মানে আওয়ামী লীগের প্রার্থী, মানে মনে আওয়ামী লীগের প্রার্থী ইন দ্যাট সেন্স। উনি আওয়ামী লীগের সময় চেয়ারম্যান ছিল উপজেলার, বাট কোনো অন্যায় করে না, যার জন্য তার বিরুদ্ধে কোনো রকম মামলা হামলা কিছুই হয় না, লোকজন তারা ভালোবাসে। তার সাথেও কিন্তু ফজলু ভাই আপনার লড়তে হইব, এবার খাওয়াই যার তার নাঙ্গুলের সিফা দিয়া, এবার কিন্তু শক্তিশালী। তারপরে হলো জামাত, তারপরে আপনি এর মধ্যে যদি আপনি সমস্ত পাগলামি চাকরি করেন তাহলে কেমন নেব ফজলু ভাই? কত দিই মানুষ ভোট দিব?
এই যে আইসা যা ইচ্ছা তাই কইয়া ফেলেন মানুষের সম্বন্ধে, হঠাৎ করে আদালত সম্বন্ধে কথাবার্তা বললেন, হাসিনার বিচার সম্পর্কে আপনার কোনো করার দরকার আছে? হন ইলেকশনের আগে আগে কি লাভ? এগুলো করে পপুলারিটি পারবো না পপুলারিটি কমবো? একবার ভাবুন যে দেখি কি সব কথাবার্তা আপনি কইন ফজলু ভাই, যে আপনার লেগে জামাত 500 কোটি টাকা খরচ করবো আপনি যেন ফাঁসটা করতে পারেন, জামাত আপনার পিছনে লাগছে এবং এই সমস্ত মামলা জামাত কইতেছে, কোথায় জামাত কেন দোষ দেন? আর জামাত 500 কোটি টাকা কইতেছেন, 500 টাকা খরচ করতে আপনার লেগে, মানে আপনি ফিল করেন লেগা, এই টাকাই তখন লস হইব। আপনার তারা গনায় ধরে না ফজলু ভাই, বিশ্বাস করেন আপনার ধরে না কেন? আপনার এলাকার লোকজনের সাথে অ্যানালাইসিস করে দেখছে জামাত যে এইখানে কে পাস করবো। 500 কোটি তো বহুত বড় ব্যাপার বন্ধু ভাই, 500 টাকা খরচ করতো না। আর আপনি বলতেছেন যে কোর্টে যাওয়ার সময় বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা যারা আছেন তারা সবাই আসবেন, যেদিন আপনি কোর্টে হাজিরা দিবেন, মানে আরেকটা গেঞ্জাম লাগাইতে যেতেছেন। ওই যে কোর্টে হাজিরা দেবো দেখা মানববন্ধন করছিল আবুল সরকারের বিরুদ্ধে, তারপরে কি হয়েছিল বলে নাই, তৌহিদি জনতা কি করছিল, এবার একটা ঝামেলা করাইতে চান নাকি? এবার তো তৌহিদি জনতা আসবে না, কারণ তৌহিদি জনতা এইসবের মধ্যে যায় না বন্ধুরা। এই যে তৌহিদি জনতা নিয়ে গতকালকে একটা ভিডিও বলেছি, এদের একটা কার্যকলাপের ব্যাপারে চিন্তা করেন তো কোনোদিন শুনছেন যে তৌহিদি জনতা কোনো আওয়ামী ফ্যাসিস্টে ধরতে গেছে, তৌহিদি জনতা কোনো এমন মানুষকে ধরতে গেছে, কোনো রাজনীতিবিদের কাছে গেছে? কোথাও কিন্তু যায় নাই। এরা শুধু একমাত্র উৎপত্তি হয় যখন ইসলাম বিরোধী কথাবার্তা বলা হয়। এবং তৌহিদি জনতার যারা বেসিক্যালি তৌহিদি জনতা করে, যারা মানববন্ধন করে, এরা বেসিক্যালি শান্ত তৌহিদি জনতা। এই একটা দল আছে যারা দেশকে মানে অস্থিতিশীল করতে চায়, তারা ওই যে অরিজিনাল তৌহিদি জনতার সাথে মিশা যায়। নাহলে দেখেন তো কোন তৌহিদি জনতা কোন বব করছে? কোথাও তো বব করে নাই। এরা ওই জায়গায় গেছে যেখানে আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলা হয়। এই আবুল সরকার কম কথা বলছে, কালকার ভিডিওতে তো আপনারা দেখছেন, সবাই দেখছেন আপনারা। এরপরে আর কি থাকবো? এইটাকে যারা সাপোর্ট করবে এদেরকে কোনো মানুষই সাপোর্ট করবে না। দেখেন এনসিপিও দেখলাম এদের পক্ষে বয়ান দিছে। আমি এনসিপিকে দৃঢ় কথাই বলতে চাই, আপনারা কি বেশি বুঝেন? কি কথাগুলো বলছে আবুল সরকার বুঝেন নাই, শুনেন নাই? শোনার পরে এই ধরনের কথা কেমনি আপনারা বলেন যে আপনারা নিন্দা জানান? আবুল সরকার যা বলছে সেজন্য নিন্দা জানানোর কোনো দরকার নাই। ওই যে রাশেদের মতো বলেন ধিক্কার জানান, সে ধিক্কার না জানায় আপনারা নিন্দা জানাইতেছেন। এখন অবশ্য কথা ঘুরাইতেছেন যে আমরা চাই দেশের সংস্কৃতি সভ্যতা থাকুক ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, গান বাজনার বিরুদ্ধে কি আমাদের কোনো কথা আছে নাকি? আমরা কখনো বলছি বাউল সঙ্গীত দরকার নাই? আমরা কখনো বলছি লালন সঙ্গীত দরকার নাই? বা তৌহিদি জনতারা বলছে যদি তাই বলতো তাহলে কুষ্টিয়া তোমার লালন সম্মেলন কেমনে হইলো? ওইখানে কোনো গ্যাঞ্জাম হয়েছে? হয় নাই তো। মানিকগঞ্জে কেন হইলো? মানিকগঞ্জে হইলো আবুল সরকারের আল্লাহ সম্পর্কে বিরূপ কথা বলার জন্য। সেটাকে সাপোর্ট করেন না। এনসিপি বলতেছে সেটাকে সাপোর্ট করেন না। বাংলাদেশের কোনো মানুষ আপনাদের সাপোর্ট করবে না। এমনি তো জামাতের সম্বন্ধে বলেন, তার সম্বন্ধে বলেন, বিএনপির সম্বন্ধে বলেন, এতবার বাইরের না, আগেও একটা ভিডিওতে বলছি। আর যারা আল্লাহকে অসম্মান করবে, তাদের যারা সাপোর্ট করবে, তারা এই দেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন বা ব্যবসায়ী হন, যেভাবে আপনি থাকেন, আপনাকে কেউ পছন্দ করবে না। আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল হন। আল্লাহকে যারা অপমান করে তাদেরকে শাসন করেন, তাদেরকে আস্থা দিয়েন না, তাদেরকে সাহস দিয়েন না, তাদেরকে বুকে তুলে নিয়েন না। এই রাজনীতি করলে ভেনিশ হয়ে যাবেন। কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলিম বেশি। আর এখানে ধর্মপ্রাণ মুসলিমও যদি না হয়, যে কোনো ধর্মের মানুষই আবুল সরকারের ওই বয়ানটাকে অ্যাকসেপ্ট করে নাই। আপনারা যে যেভাবে বোঝান, ওই 6 ঘন্টা 8 ঘন্টা করে বক্তৃতা দিয়েছে, ওই কথাগুলো তাকে কাইটে না রাখেন। আমরা পুরোটা শুনছি। আর বেসিক্যালি উনি তাকে শুধু বিএনপির একটা প্রচারণার জন্য, যেটা আমরা পিরাকিদার ভিডিওতে দেখলাম, এটা আমি আগে দেখিনি, আজকে দেখলাম। ওইখানে বিএনপি কি রীতা না কে আছে, নমিনেশন পাইছে, তার জন্য গেছিল। এই ভদ্রলোক তো ব্যক্তি জীবনেও একটা অনৈতিক পার্সন। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে, বিএনপির সময় বিএনপি করতেছে। তো ওরে আপনি ভালো লোক কেমনে কোন? ওরে আপনি কেমনে বলেন সে একজন মহান ব্যক্তি, সে একজন মহান শিল্পী? এ তো শিল্পী না, তো ব্যবসায়ী। এবং একটা মহিলার দেখলাম ওদের বাউল গান গায়, উনি কি বলতেছে আপনারা দেখছেন? মহিলা বলতেছে এইসব বাউল ফাউলের সাথে যদি আমি ব্যাট পার্টনার না হয় তাহলে আমার গান গাইতে দেয় না। এই হলো অবস্থা। একটা কথা মনে রাখবেন, আবুল সরকার শুধুমাত্র বাউল সঙ্গীত না, ওনার অনেক ধরনের ব্যবসা আছে, অনেক রকম ধান্দা আছে। উনি জায়গায় পিসাব সাজা বলেছে, ওনার বাড়িটা দেখছেন? আরে বাংলাদেশে বড় বড় যারা সঙ্গীত শিল্পী আছে তারাও এত বড় বাড়ি করতে পারে, উনি বাড়ি করে বসে আছে। আচ্ছা, এই সমস্ত লোকের সাপোর্ট করেন না। এই সমস্ত লোকের সাপোর্ট করলে জনগণের কাছ থেকে আস্থা হারায় ফেলবেন। জনগণের পাশে থাকেন, জনগণের সেন্টিমেন্ট বুঝতে চেষ্টা করেন। আল্লাহ খোদাকে যে মানুষ সম্মান না করে, তার কথা বইলা, তার সাপোর্ট কইরা নিজের সর্বনাশ নিজে করেন না। ভালো থাকবেন সবাই, ভালো লাগবে। এর মানে হাসিনার ভবিষ্যৎ আওয়ামী লীগের ভবিষ্যতের সাথে বিএনপির ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত। ফাঁসির রায় হয় হাসিনার, বিএনপি 2 গ্রুপে মারামারি করে মরে। আওয়ামী লীগের কেউ কিন্তু হাসিনা ফাঁসির রায়ের দিন মারা যায়নি, কিন্তু বিএনপির 2 জন মারা গেছে। এটা একদম বিয়ন্ড রিজনেবল ডাউট যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ধ্বংসের সাথে বিএনপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিস্টেমটা, এটা ইউনূস কিভাবে করলেন দেখেছেন? অসাধারণ, চমৎকার সিস্টেমে নিষিদ্ধ করে দিয়েছেন জনগণের আন্দোলনকে সামনে রেখে। সারা পৃথিবী চুপচাপ, কেউ কিছু বলতে পারছে না। এটা সিরিয়াসলি বিএনপি ঠেকাতে চেয়েছিল, কিন্তু কাজ হয়নি। কেন? শেখ হাসিনার ফাঁসির বিরুদ্ধে বিএনপি,
কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে, কেন আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতি আনতে চায়, রিফাইন্ড আওয়ামী লীগ চায় বিএনপি, কারণ জানে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি খাওয়া নাই। অতএব এগুলো কিছুই হতে দেয়নি, আওয়ামী লীগকে রাজনীতি আসতে দেয়নি, রিফাইন্ড আওয়ামী লীগও না, একদম আওয়ামী লীগ ফ্রি। শেখ হাসিনার ফাঁসির রায়, এই বিষয়টার অগ্রগতি নিয়ে মূলত আলোচনা। ফাঁসির রায় হয়েছে যাতে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে পড়েছে। আওয়ামী লীগের মাঠ পর্যায়ে 2-4 জন সমর্থক যারা ছিল তারা একদম হতাশ যে না, শেষ পর্যন্ত হাসিনা ফাঁসির রায় হয়ে গেল, কখন ধরে আনে বলা যায় না, এই আতঙ্কে দিন কাটছে। কারণ হাসিনা মারা গেলেও বাংলাদেশে লাশ আনতে পারবেন এমন একটা অবস্থা, ইদর করে খিলাফ। ইউনূস ধীরে ধীরে এই অবস্থা করতে পেরেছেন। এইভাবে হাসিনার আরো অনেক মামলা রায় হচ্ছে আপনারা জানেন। তাতে সব মিলিয়ে ইউনূস আসলেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। আরো অনেক কিছু করবেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে ছাড়বেন বাংলাদেশে। এর থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ একই সাথে বিএনপি যেভাবে ধরা খাচ্ছে, তাতে আগামীর বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির নয়, আগামীর বাংলাদেশ জামাত শিবিরের এবং নতুন ধারার রাজনীতি। পুরনো বন্দোবস্ত, লুটপাট, চাঁদাবাজি এগুলো চলবে না। তো দর্শক, শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। রণধীর জয়সওয়াল কথা বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগতভাবে চুক্তি অনুযায়ী বাধ্য। বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, নানানভাবে চেষ্টা করছে, এমনকি প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চাইতে পারে হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে। ভারত চিঠির জবাব এখন দেয়নি, কিন্তু কিছু করার নাই, যে বেকায়দায় পড়েছে জবাব দিতে বাধ্য, জবাব দিতে হবে। তো এখন সাংবাদিকরাও চেপে ধরছে, বলছে যে ঠিক আছে আমরা দেখছি। তারা কিন্তু বলে নাই বা বলতে পারছে না যে না, এটা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। এখন এই যে ফেরত দেওয়া নিয়ে তারা গবেষণা করতে হচ্ছে। এখন হয়তোবা সরাসরি ফেরত দিবে না, কিন্তু ভারত দফায় দফায় মিটিং করছে, শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিব, এটিকে ভারতের জন্য সেফ। আবার কলকাতায় পোস্টারে ভরে যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দাও, লাথি মেরে বাংলাদেশে ঢুকিয়ে দাও, পুশব্যাক করো, নানান কিছু। এতে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারত এখন হাসিনাকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আর ফেরত না দিলেও অ্যাটলিস্ট আমাদের কাছে তথ্য, ইন্টারনাল কিছু তথ্য ভারতের, যে হাসিনাকে তৃতীয় কোনো দেশে একটা বংশাং পাসপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায় কিনা। পূর্ব তিমুর আলোচনা আসছে যে পূর্ব তিমুরে যে থাকুক, এই বোঝা ভারত বহন করে কোনো লাভ নেই। ইউনূস এমন ভাবে খেলে দিয়েছেন, এই বোঝা বহন করে কিচ্ছু করা যাবে না, আওয়ামী লীগকে আর ফিরিয়ে আনা যাবে না। চারদিক থেকে বলবেন যে 75-এ 15 আগস্টের পর ফিরে এসেছিল, তখন হাসিনা পরিবার সবাইকে এরকম ধরা হয়নি, সবার বিরুদ্ধে মামলা হয়নি। এবার একের পর এক দেখছেন না, হাসিনার 14 গোষ্ঠীর ফাঁসির একটা বন্দোবস্ত হচ্ছে, ইউনূস করে যাবেন। এখন এই বাংলাদেশে হাসিনার মতো দুর্বৃত্তায়নের রাজনীতি যদি না থাকে, তাহলে বিএনপির মতো দুর্বৃত্তায়নের রাজনীতি জনগণ মুহূর্তের জন্য টলারেট করবে না। হাসিনার মতো সন্ত্রাসী লুটপাটের রাজনীতি থাকলে তখন মানুষ বাধ্য হয়ে যে তুলনামূলক কম খারাপ বিএনপিকে সাপোর্ট করতে পারে। তো এই জন্য ইউনূসের যে রাজনৈতিক চমক, ফেসিবাদের পতনের পর গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট সরকারের দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসলে হক আদায় করতে পেরেছেন। এবং বিএনপি যে এতে বেকায়দা করেছে প্রমাণ হচ্ছে তারেক রহমান এখন ইউনূসের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলে, কি যে এটা করতে পারে কিনা, এই সরকার এটা করতে পারে কিনা, বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না, এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিতে পারে না, তাহলে কি পারে? মানে কিছুই পারে না। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে কি নির্বাচন দিতে পারে? বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়া, সংস্কার, আইন প্রণয়ন করা, এগুলোর চাইতে তো নির্বাচন আয়োজন করা আরো বড় কিছু। তাহলে ওইটা যদি না পারে তাহলে তো নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারার কথা না। পে স্কেল ঘোষণা করতে পারে, সবকিছু ফাইনাল প্রায় সব পারে না খেলে ওইগুলো ফাজলামি। নির্বাচন আয়োজন করতে তাহলে এর কাছে নির্বাচন চান কেন? যার এখতিয়ার নাই, ম্যান্ডেট নাই, তার কাছে নির্বাচন চান কেন? দেখেন আজকে অবস্থা কি, শুধু শেখ হাসিনা না, সেই সাথে তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরও কারাদণ্ড হলো, কারাদণ্ডের রায় দেওয়া হলো। তাতে প্রত্যেককে 5 বছর কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বোঝেন অবস্থা। সেই পূর্বাচলের প্লট, এটা এত দরকার ছিল। আমি বলছি না যে মানে পচা শামুকে মানে পা কাটছে শেখ হাসিনা, ঠিক তাই নিজের পা কাটলো, এখন সাথে ওই ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পুতুলেরও কাটলো। এখনো তো বাকি আছে। 1 তারিখে তো ভয়ঙ্কর একটা মামলা, সেটা ওই টিউলিপ, সেও প্লট নিছে, এখন ওইটারও তো রায় হবে। আপনি বুঝতে পারেন এখানে এই রায় হওয়া মানে এটা ব্রিটিশ রাজনীতিতে ঝড় তুলবে, কারণ সে তো ব্রিটিশ সিটিজেন, কিন্তু আবার ওই ডুয়েল সিটিজেন হওয়ার কারণে বাংলাদেশে সে প্লট নিছে, এখন সেই দুর্নীতিতে ফাঁসতেছে। কত যে মামলা হবে, কত যে জড়াবে। 15 বছরে তো কম পাপ করেননি তারা, সেগুলি ছাড়বে? শেখ হাসিনা ছাড়ছে মিথ্যা মামলা দিয়ে। জিয়াউর রহমানের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান, কোকো, তাদেরকে চোর, ডাকাত, দুর্নীতিবাজ কি না বানাইছে। মুখ দিয়ে দেখতেন না কিভাবে বুলি আওড়াতো, এখন এই লম্বা লম্বা বুলির খেসারত দিতে হচ্ছে। এই যে সেতু দিছে, এখন তার কন্যা WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে পর্যন্ত তাকে নিয়োগ দিয়েছিল। যাক পরে সেখান থেকে অব্যাহতি দিছে WHO। এই ক্ষমতাগুলি যতভাবে খাটানো যায় সব রকম ভাবে করছে, কোনো কিছু বাদ দেয়নি। মানে গাছেরটাও খাইছে, তলারটাও কুড়াইছে, এমন ভয়াল দুর্নীতি। এবং দেখেন আজকে মানে খোবলা বানাই ফেলছে, খাইতে খাইতে ছোবড়া বানাই ফেলে যেটা বলে, কিছু বাদ রাখেনি। শেয়ার বাজার শেষ করছে এরা একটা সিন্ডিকেট করে, তারপরে ব্যাংকগুলো শেষ করছে, যতগুলো খাত আছে সব শেষ করে ফেলছে। শেষ করে কিছু লুটেরা মানে ব্যবসায়ী তারা বেঁচে গেছে ঠিকই, তারা আবার আস্তে করে
কেমনে কেমনে জানি মানে হাত করে ফেলছে, হয়তো একজন দুজন বাঁচবে না, যেমন সালমান এফ রহমানের উপায় নেই, কিন্তু বাকিরা ঠিকই টাকা পয়সা দিয়ে বেড়ে যাবে, বেড়ে গেছে অলরেডি। তাদের প্রতিষ্ঠানগুলো এখন কারা চালায় সব খবর থাকে, এই যে সমস্ত এরা পেছনে চলে গেছে, আর সামনে এখন কারা কারা মালিক হয়ে এখন দাবড়ায় বেড়াচ্ছে, এগুলি সব জানি, এগুলি আস্তে আস্তে আপনাদের সামনে প্রকাশ করব। এগুলি এই শেখ হাসিনার এই দুর্নীতির চক্রের কে প্রোটেকশন দেওয়া বা তার সাথে জড়ানো কোনোভাবেই উচিত ছিল না। এগুলিকে একদম মানে জিরো টলারেন্স নীতি নিয়ে ফাইট করা দরকার ছিল, দুঃখজনকভাবে সেটা হয়নি। যাই হোক, এখন যেটা দাঁড়াচ্ছে যে শেখ হাসিনার ইতিমধ্যে বলেছি যে 21 বছরের কারাদণ্ড হয়েছে 3টা মামলায় পাওয়ার সময়। এখন তার ছেলে মেয়েদের হয়েছে, সামনে বাকি আছে শেখ রেহানা এবং তার ববি এবং টিউলিপের, সেটাও নিশ্চয়ই একই ধারায়, কারণ সেম বিষয়টা যে 6টা প্লট নিচে 10 কাঠা করে পূর্বাচলে, যেটা দরকারই ছিল না, এবং সেটা খুবই হাইট করে, কোনো আবেদন নাই, আবেদন নিবেদন যে নিয়ম কানুন যেটা মেনে চলা পিছনে। এখন কতগুলো প্রশাসনিক কর্মকর্তা, সাইফুল ইসলাম খালাস হয়েছে, কিন্তু আরো কর্মকর্তা মানে কিন্তু কারাদণ্ডের সম্মুখীন হয়েছে মোট 18 জন। তারা ওই 1 বছর 2 বছর 4 বছর 5 বছর করে হয়েছে। এখন এইটা করতে যে খায়েশ পূরণ করতে যে এখন এই রাজুকেরও দেখেন কতজন জড়াই গেল, হয়তো শেষ পর্যন্ত তারা আপিল টাপিল করে বেঁচে যেতে পারে, কিন্তু এটা তো একটা বিশাল একটা মানে বাজে ঘটনা হলো। তো শেখ হাসিনা যেই মানের যে উচ্চতার, তার সাথে কি এগুলি মানানসই? পরিশ্রমের টাকায়, মেহনতের টাকায়, নাকি চাঁদাবাজির টাকায়, নাকি দেশের টাকা, হ্যাঁ লুটের টাকা, নাকি মামলাবাজির টাকায়, কোন টাকায় হারাম না হালাল সেটা ভাবার জন্য এই যে আপনার মন দিয়ে দিছে, বিবেক দিয়ে দিছে, এটা আপনাকে নিজেকে ভাবতে হবে। হ্যাঁ ভাই, এটার দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিছে উপরওয়ালা, বাকি সিস্টেম তো কইরা দিছে শুধু 1 নোকলা ভাতের জন্য। কিন্তু 1 নোকলা ভাতের জন্য কি আমরা বসে থাকি? না, আমাদের অনেক কিছু চাই, চাওয়ার কোনো শেষ নাই। হায় হায় হায়, কয়েকদিন আগেই দেখলাম ওই যে 60 কাঠা জমি, মানে প্রায় 3 বিঘা মানে জানেন ওইখানে 300 কোটি টাকা। কেন লাগবে জানি না, লাগছে উনার। আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, উনার কথাই বলতেছি। এখন দেখেন অগ্রণী ব্যাংকের মধ্যে 832 ভরি, ভাবা যায় 832 ভরি, আমার মনে হয় 17-18 কোটি টাকা বা আরো বেশি হইতে পারে। কেন লাগবে? এটা তো শুধু একটা ব্যাংকের ব্যাপার। আরে ওনার ব্যাংকের পিছনে না যায়, এই যে যারা ধরা পড়ছে এবং কয়েকজন যে আছে যে ক্যান্টনমেন্টের মধ্যে এসি বাসে আসা যাওয়া করে, তাদের ব্যাংকের ভোল্টে দেখেন। এবং বাংলাদেশ থেকে এই যে যারা চলে গেছে ভাই ভারতে, বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার, সবাই ব্যাংকেরই ওই ভোল্টেজে যায় দেখেন, এরকম শত শত ভরি গয়নাগাটি পাবেন, অনেক সয় সম্পত্তির দলিল পত্র পাবেন। হ্যাঁ ভাই, এটা তাড়াতাড়ি করা উচিত। 1.5 বছর হয়ে গেছে ভাই, 1.5 বছর লাগবে কেন? হ্যাঁ, এত দেরিতে কেন এইসব আবিষ্কার? এত টাইম কেন গেল? কেন টাইম গেছে এটা আমরা বুঝতে পারি, কোনো উপায় ছিল না। হ্যাঁ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একাই লড়াই করে যাচ্ছিল, একাই। হ্যাঁ, এই মুহূর্তে একা। এই মুহূর্তে কেন একা? তার মানে আগে একা ছিল না? না, কিছুদিন আগেও মানে একদম প্রথম দিকে একা ছিল না। ওনার পিছনে জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, এবং জামাত ইসলামের সঙ্গে যে 8 দল ওনারাও ছিল, বিএনপিও ছিল। হ্যাঁ আর নার মধ্যে, যে হ্যাঁ নার মধ্যে এই দেশ এখন আটকে আছে, ওই হ্যাঁ আর নার মধ্যে ছিল। এইটুক মানি না, ওর মধ্যেই আটকে আছে, এখনো আটকে আছে ভাই। হ্যাঁ, এখনো আটকে আছে। যাই হোক, একটু শেষ করি ওইটা আগে। ওই যে শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ, এটাতে কি খুব অবাক হয়েছেন? আমি তো মনে করি আমি অবাক হই নাই, কারণ অতি সামান্য ওনার বাড়ির চাকরের কাছেই তো পাওয়া গেছে 400 কোটি টাকা। আর এখানে 18-20 কোটি টাকার গয়না, এটা নিয়ে কিছু বলতে আর চাই না। চলে যাই আসল ঘটনায় ভাই, আসল ঘটনায়। বলতে পারেন ভাই কি আসল ঘটনা আবিষ্কার করলেন? হ্যাঁ ভাই, আবিষ্কার করছি। এই যে একটু আগে বললাম, এখন কি সাপোর্ট করে সবাই? না, এখন আর কেউ সাপোর্ট করে না। কারণ কি জানেন? উনি কাউকে খুশি করতে পারে নাই। বিশেষ করে আমার মনে হয় এনসিপি কে খুশি করতে পারে নাই, কারণ এনসিপি তো ওনাকে সাপোর্ট করলো না এই বন্দরের ব্যাপারে। হ্যাঁ, চিটাগাং বন্দরের ব্যাপারে তো কোনো সাপোর্ট করলো না, আরো অনেক কিছুতেই সাপোর্ট করছে না। আবার ওনাদের মধ্যে থেকে একজন বলতেছে, একজন যখন বলছে, আমি মনে করি সবাইই মনের কথা, কারণ কেউ তো বলে নাই যে না ওইটা ওনার মনের কথা বা ওনার ওইটা ব্যক্তিগত কথা, এমন কোনো চিঠিপত্র দিছে দেয় নাই। সেই কথাটা কি জানেন ভাই? একদমই পছন্দ করি নাই। 71-এর জন্য, হ্যাঁ ওই স্বাধীনতার জন্য জামাত ইসলামের বিচার হইতে হবে, এইসব কথা শুনতে ভালো লাগে। আহারে মুক্তিযোদ্ধা, আহারে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার অহংকারে পতনই হয়ে গেল, দিল্লি চলে গেল, তারপরও সে অহংকার যায় না। হ্যাঁ ভাই, সে অহংকার যায় না। এতটা অহংকার ভালো না। মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা এখন কি রাজনীতি করতে চাইতেছেন এটা তো বুঝা ফেলাইছি ভাই। হ্যাঁ, আমরা এখন বুঝা ফেলাইছি এই দেশে একটা তৃতীয় শক্তি থাকতে চায়, মানে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির খুবই দরকার। অঙ্ক ঠিক আছে একদিক থেকে, হ্যাঁ ভাই অঙ্ক ঠিক আছে। যখন দেখবেন কোন ট্রাক যায় রাস্তা দিয়া, দেখবেন তার পিছনে না অনেক কাগজ ধুলা বালি উঠতে থাকে, ঘুরতে থাকে। কারণ কি জানেন? ওই যে যাচ্ছে না